আবারও ছত্তিশগড়ের রায়পুরে চলে যাব। সেখানে একটা স্টিল প্লান্ট, সেই স্টিল প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে 6 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। স্টিল প্লান্টে ছত্তিশগড়ের রায়পুরে এই কারখানায় আরও 10 জন এখনো পর্যন্ত আহত। কথা বলবো প্রতিনিধি অতনুর সঙ্গে। অতনু, কি খবর? এখনো পর্যন্ত ওই যে 10 জনের মধ্যে থেকে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের বিলাসপুর নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা আজ সকালে ছত্তিশগড়ের ওই বাজারের কাছে যে ইস্পাত কারখানা, বলদা বাজার জেলায়, সেই ইস্পাত কারখানার চুল্লি পরিষ্কার করছিল শ্রমিকরা। তো শ্রমিকরা যখন চুল্লির আশপাশের জায়গা সাফাই করছিলেন, সেই সময় বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে সঙ্গে সঙ্গে কয়েকজন পুরোপুরি ঝলসে যান। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়, সেখানে 2 জন মারা যান। সব মিলিয়ে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং ঘটনা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে কারখানার একাংশ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বলদা বাজার এবং পার্শ্ববর্তী জেলা থেকে একে একে দমকলের গাড়ি পাঠাতে হয়। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপর ভিতরে ঢুকে আহতদের। শ্রমিকরা কোথাকার, কোন রাজ্যের কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? জানা যাচ্ছে না শ্রমিকরা কোন রাজ্যের, এমনকি ভিতরে এখনো পর্যন্ত কোনো শ্রমিক রয়ে গেছেন কিনা সেটাও জানা সম্ভব হচ্ছে না। তার মানে বেশ কয়েকজনের আরো মৃত্যুর আশঙ্কা রয়েছে। ছত্তিশগড়ের রায়পুরে এই স্টিল প্লান্টে বিস্ফোরণে এখনো পর্যন্ত 6 শ্রমিকের মৃত্যু, আরো শ্রমিকের মৃত্যুর আশঙ্কা, কারণ আটকে আছেন বলে আশঙ্কা। हृदय विदारक घटना हुई है। मुझे जैसे ही जानकारी मिला, मैं तत्काल डीएम बलौदा बाजार, उसका मैं प्रभारी मंत्री भी हूँ उस जिले का, तो मैंने तत्काल उनको घटना स्थल पर जाने हेतु निर्देशित किया है। और डीएम बलौदा बाजार घटना स्थल पर खुद है, पूरी उनकी टीम है, और 6 लोगों की मृत्यु की पुष्टि हो चुकी है। और जो घायल हैं उनको इलाज के लिए नजदीकी बिलासपुर के हॉस्पिटल में भेज दिया गया है। और इसकी बृहद जांच हेतु मैंने निर्देश दे दिया है, और फैक्ट्री को सील करके पूरी घटना की जांच भी चालू हो गई है। এরকম কোনোদিন হয়নি। এই এসআইআর হিয়ারিং এ ভোটারদেরকে ধরিয়ে দেওয়া হচ্ছে আজব একটা ফর্ম। সোনারপুরে যে ফর্ম ধরানো হচ্ছে তাতে লেখা আছে কাটোয়া বিধানসভা, তারপরে আবার কেটে সোনারপুর লেখা হয়েছে। আর তাছাড়াও এখানে আবার লোগো কোত্থেকে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদের? হিয়ারিং এ প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো কেন? হিয়ারিং এ ফর্মে আশ্চর্য ফর্ম। সোনারপুরে বেশ কয়েকজন ভোটারের হাতে এই ফর্ম বিলি হলো, কোথা থেকে এলো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, একদম আমরা যেখানে এসআইআর ফর্ম নিয়ে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত ছড়াচ্ছে, সেখানে এই যে ফর্ম যেটা আমরা ছবি দেখাচ্ছি, সেখানে কাটোয়া বিধানসভা লেখা রয়েছে। সেই কাটোয়া বিধানসভা কেটে সেখানে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা 151 নম্বর পাস। সেটাও যদি ধরে নেওয়া হয় যে এই সংশোধনের পর সেই ফর্ম অ্যাকসেপ্টেড হবে, তারপরেও দেখা যাচ্ছে যে ফর্মের ডান দিকে শিক্ষা পর্ষদের লোগো। আর এই দেশেই বিভ্রান্ত ছড়িয়েছে সোনারপুরের উত্তর বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডের পাটে। আর তা দেখে যারা শুনানিতে এসেছিলেন তারা অভিযোগ জানান তাদের কাউন্সিলরকে। এই যে শুনানিতে এসেছিলেন, কতজনের হাতে মোটামুটি এই ফর্ম গেছে, কি বলা হচ্ছে? দেখো, আমরা ছবিতে যা দেখতে পেয়েছি তাতে 25 থেকে 30 জনের হাতে এই ফর্ম ছিল। এবং তারা যেটা জানাচ্ছেন যে এই ফর্ম বিএলও থেকে দেওয়া হয়েছে, ইয়ারও এই ফর্ম তাদেরকে ফিল আপ করতে দিয়েছেন। কেন এই ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে? যাদের 5 জনের অধিক পরিবারের সদস্য রয়েছে তাদের নাম নথিভুক্ত করার জন্যই এই ফর্ম দেওয়া হয়েছে। 25 থেকে 30 জনের হাতে চলে গেল এই আশ্চর্য ফর্ম। শুধু তাই নয়, 5 জনের বেশি সন্তান রয়েছে, তাদের জন্য কাটোয়া বিধানসভা লেখা থাকবে, তাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো থাকবে। সঙ্গে থাকো অর্পণ। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়ানো হয়েছে, এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এদেরকে জানিয়েছে এরা কোনো। আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথা থেকে পেলেন,
এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। আমার দৃঢ় বিশ্বাস এটা নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত, মানুষকে হ্যারাসমেন্ট করা। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজনীতিকরা তো চক্রান্ত খুঁজবেন, কিন্তু আমরা কারণ খুঁজেছি, আর আমরা বেলা 12টা থেকে এই কারণ খুঁজেছি। খবরের জেরে বাতিল হলো অবশেষে আশ্চর্য ফর্ম। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, কিভাবে বাতিল হলো? একদমই, দেখো জয়নগরের ভিডিও, তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই ফর্মটি দেওয়া হচ্ছে এর কারণ কি, তিনি তখন জানান যে ভুলবশত একজন বিলি করেছিলেন, সেই ফর্ম সমস্ত বাতিল করা হয়েছে এবং তাদেরকে নতুন ভাবে ফর্ম ফিল আপ করে সমস্যার সমাধান করা হয়েছে। আগামী সময়ে কিভাবে এই ফর্ম এই ভিডিওতে এলো বা ইয়ারও কেনই বা সেটি ঠিক না করে, তার তো পর্যবেক্ষণ করার পরেই সেটি দেওয়ার কথা। নিশ্চয়ই নির্বাচন আধিকারিক, মুখ্য নির্বাচন আধিকারিক নিশ্চয়ই পদক্ষেপ করবেন, আমরা আশা করি। এসআইআর আতঙ্কে আবারও আত্মহত্যার অভিযোগ। আত্মঘাতী হলেন স্বামী, স্ত্রীর হাতে হিয়ারিং এর নোটিশ, আর সেই আশঙ্কায় স্ত্রী কি দেশ ছাড়া হবেন? এই আশঙ্কাতেই কি আত্মহত্যা? কারণ এসআইআর নোটিশ পাওয়ার পরেই আজকেই এসআইআর হিয়ারিং এর যাওয়ার কথা ছিল। এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরে আত্মঘাতী স্বামী। আজই ছিল স্ত্রীর হিয়ারিং এর দিন, আর তার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ। ইটাহারের ঘটনা, মুরালিপুকুরের চান্দু সরকার আজকে মারা গেল, তার জন্য বিজেপি এবং তার দোসর কংগ্রেসকে জবাব দিতে হবে। ভারতবর্ষের দৈত্য দাঁড়ালেন নিকৃষ্টতম শাসক লাশগুলো অপরিকল্পিত এসআইআরের জন্য, তার জন্য বিজেপি দায়ী, বিজেপিকে হটাও। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, ইটাহারের এই ব্যক্তি যিনি আত্মঘাতী হলেন, পরিবার কি বলছে? দেখো অয়নদা, স্ত্রীর হিয়ারিং এর নোটিশ ছিল আজকে তাদের বাড়ি পতুয়াজপুর এলাকায় ইটাহার হাই স্কুল ময়দানে তাদের শুনানির ডাক ছিল। সেই আতঙ্কে কিন্তু তার স্বামী চান্দু সরকার কিন্তু বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বেই একটি বাগানে ফাঁসি দিয়ে তার মৃত্যু হয়। কারণ তার স্ত্রী যখন খুঁজছিল হিয়ারিং আসবে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে ঢিলছড়া দূরত্বে বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ইটাহার থানার পুলিশ। এই মৃত্যুকে সামনে রেখে কিন্তু দফায় দফায় বিক্ষোভ শুরু হয় ইটাহারের চৌরাস্তা মোড়ে। সেখানে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনও যোগ দেন। তাদের একটাই দাবি, এই হয়রানির শিকার হচ্ছে এবং এসের আতঙ্কে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, এর দায় নিতে হবে বিজেপি সরকারকেই বলে দাবি করছে। তবে বিজেপির পক্ষ থেকে এখনো সেরকম কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিধায়কের দাবি যে বিজেপির এই চক্রান্তের জন্যই কিন্তু মৃত্যু হচ্ছে। একাধিক যারা মানুষ, সাধারণ মানুষ রয়েছে তাদের মৃত্যু হচ্ছে দাবি করছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সকালে বললো আমি ইটাহারে যাবো, একটু তোর ভাইবোকে নিয়ে একটু এসআইআরের ব্যাপার নিয়ে। তা ঠিক আছে, আমি আসছি। আমি আমার নাতিপুরকে এখানে স্কুল থেকে নিয়ে আমি গেলাম, গিয়ে খুঁজছি, আর লাগার কথা নাই। তারপরে খুঁজতে আমার ভাইবোটা ও খুঁজছে, আমিও খুঁজছি। ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওর জন্য এর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। এসআইআর আতঙ্কে মারা গেছে। এই বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব এরা। আমি আগেই বলেছিলাম এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি, এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। আমি প্রথম থেকে বলেছি যে মানুষকে হয়রানি, নির্যাতন, বারংবার হয়রানি করে ডেকে আজকে
একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল, তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। এই বিজেপি কংগ্রেস বলেছিল এসআইআর হলে নাকি কিছু হবে না, এদের দায় নিতে হবে, আরও আন্দোলন আমাদের বাড়বে।